তরঙ্গ বরাদ্দ নিয়ে জটিলতা, কল ড্রপ কমাতে 850 মেগাহার্জ ব্যান্ড চেয়েও পাচ্ছে না গ্রামীণফোন। আপত্তি রবি বাংলালিংকের। আপাতত বিক্রিতে নারাজ বিটিআরসি। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটার প্রতি 1 টাকা, আজ থেকে কার্যকর। ডিজেল কেরোসিনে গুনতে হবে 105, অকটেন 126 আর পেট্রোলের দর 122 টাকা নির্ধারণ। 6টি মাদার ভেসেল কেনার সিদ্ধান্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। ব্যয় হবে 3500 কোটি টাকা, বছরে অন্তত 800 কোটি টাকা লাভের আশা। ভয়াবহ দূষণের কবলে মেঘনা নদীর পানি, মরছে মাছ ও জলজ প্রাণী। হুমকির মুখে জেলেদের জীবন জীবিকা। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার। এবং চীন সহ 3 দেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ কার্যকর আজ। কড়া জবাব দিতে চায় কানাডা। হুঁশিয়ারি ট্রুডোর। ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় মেক্সিকো। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। মুঠোফোনে কথা বলার ভোগান্তি কমাতে সরকারের কাছে 850 মেগাহার্জ ব্যান্ডের তরঙ্গ চেয়েও পাচ্ছে না গ্রামীণফোন। বছরখানেক ধরে পরীক্ষা নিরীক্ষা করে বিটিআরসি বলছে, এই তরঙ্গ জিপিকে দিলে তা রবি বাংলালিংকের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত করবে। আবার 850 মেগাহার্জ ব্যান্ড ব্যবহারকারী সিটিসেলও ফেরত চেয়েছে তাদের লাইসেন্স। শুভ খানের রিপোর্ট। প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সেবা দিতে 700 এবং 800 মেগাহার্জ ব্যান্ড সবচেয়ে কার্যকরী তরঙ্গ, কারণ এর কাভারেজ ক্ষমতা বেশি। অন্য 3 অপারেটরের তুলনায় গ্রাহক অনুপাতে তরঙ্গ কম গ্রামীণফোনের। এ অবস্থায় কল ড্রপ কমানো ও ভয়েস কলের মান বাড়াতে 2023 সালে 850 মেগাহার্জ ব্যান্ডে 10 মেগাহার্জ তরঙ্গ চায় প্রতিষ্ঠানটি। তবে এতে নিজেদের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্তের আশঙ্কায় আপত্তি তোলে রবি ও বাংলালিংক, যার প্রেক্ষিতে পরীক্ষা চালায় বিটিআরসি। এতে দেখা যায় জিপি 850 মেগাহার্জ ব্যান্ড থেকে সঞ্চালন করলে রবি এবং বাংলালিংকের 900 মেগাহার্জ ব্যান্ডে 10 গুণ সিগন্যাল কমে যাবে। তখন প্রতিটি টাওয়ারে বসাতে হবে ফিল্টার। অপারেটরদের দাবি এতে কমপক্ষে $100 মিলিয়ন ব্যয় হবে। আবার ফিল্টার বসালেও প্রতিটি সাইটের কাভারেজ ক্ষমতা কমে যায় প্রায় 2 থেকে 4%। ধন্যবাদ জানাতে চাই যে প্রুফ অফ কনসেপ্টের টেস্টটা করেছেন ওইটার ফলে কিন্তু দেখেছেন যে অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম সেটা সত্যি। আগে বলেছিলাম যে অল্টারনেটিভ স্পেকট্রামগুলো দেখার জন্য, এখন বিটিআরসি অল্টারনেটিভ যে স্পেকট্রাম ব্যান্ডগুলো আছে সেটার জন্য বিটিআরসি এখন কাজ করছে। টাওয়ারে ফিল্টার বসাতে $100 মিলিয়ন বিনিয়োগ নিয়ে একমত নয় জিপি। একটা হয়তো মিসকনসেপশন আছে যে এই ফিল্টারগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ, কিন্তু এই স্পেকট্রামের যে বিশাল মার্কেট ভ্যালু, এটা যদি অ্যাপ্লাই করা যায় তাতে ওনারা যে ফিগারগুলো বলছেন তার ফ্র্যাকশন অফ দ্য কস্টেই এই ডেপ্লয়মেন্টগুলো করা সম্ভব। বর্তমানে বিটিআরসির হাতে 850 মেগাহার্জ ব্যান্ডে মাত্র 20 মেগাহার্জ তরঙ্গ রয়েছে, যার মধ্যে 10 মেগাহার্জ সিটিসেলের। সম্প্রতি লাইসেন্স ও তরঙ্গ ফেরত চেয়েছে সিটিসেল। এমন প্রেক্ষাপটে 850 মেগাহার্জ ব্যান্ডের তরঙ্গ বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে নিয়ন্ত্রক সংস্থা। এখন এটা গ্রামীণফোনকে দিয়ে দিই আর সত্যি সত্যি যদি পরে সিটিসেল চলে আসে, তখন অন্য একটা আর ভিন্ন রকম একটা জটিলতা তৈরি হবে। এই মুহূর্তে আমরা সেই জন্য 850টা না দিয়ে 700 মেগাহার্টসে অকশন করার জন্য প্রিপারেশন নিচ্ছি। চলতি বছরই 700 মেগাহার্টস ব্যান্ডে তরঙ্গ নিলামের প্রস্তুতি নিচ্ছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। অর্থ বাণিজ্যে নানা এই খবরের পাশাপাশি আমরা আলোচনা করব আজকের মোবাইল অপারেটর তরঙ্গ জটিলতা, গ্রাহকের সেবার মান নিয়ে। আর এই জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তথ্য প্রযুক্তিবিদ আখতারুল আলম। জনাব আখতারুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি সময় বাণিজ্যে। থ্যাংক ইউ। আমরা প্রথমে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে সক্ষমতার যে ঘাটতি একটি তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে জিপি তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের নেটওয়ার্ক গ্রাহকদের কাছে মান ঠিক রাখার জন্য তাদের হার্টস বেশি চাচ্ছে। সেক্ষেত্রে আসলে সক্ষমতা ঘাটতি কিংবা সক্ষমতা বাড়ানো কোন দিকে যাবে আসলে বিটিআরসি? আচ্ছা, সক্ষমতা বাড়ানোর জন্য আসলে আমাদের যেটা হয় যে রেডিও প্রপাগেশনে সেটা কত বেটার ব্যান্ডউইথ দেওয়া যায় আর কি, তার উপর ডিপেন্ড করে মডুলেশনে। সো আমাদের এখানে গ্রামীণফোনের 7.4 মেগাহার্জ 900 মেগাহার্জে আছে আর কি, আর অন্যান্য যেমন রবির আছে 9 মেগাহার্জ। সো এখানে একটা গ্যাপ আছে। আর বাংলালিংকেরও আসলে 900 মেগাহার্জে ব্যান্ডউইথ কম আছে, আসলে 5 মেগাহার্জ আছে। ফলে যেটা হয়েছে যে আমরা যদি বেটার ব্যান্ডউইথ এবং বেটার কাভারেজ দিতে চাই বা ইনডোর পেনিট্রেশন ঘরের ভিতরে যদি কাভারেজ দিতে চাই, সেক্ষেত্রে আসলে 900 মেগাহার্জ বা অথবা একটি নিচের হলে ভালো হয়।
কিন্তু আমাদের এখানে 900 মেগাহার্জ এটা পুরোপুরি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। এর বাইরে এক্সটেন্ডেড মেগাহার্জের একটা ফ্রিকোয়েন্সি আছে যেটা আসলে প্রথম দিকে সিডিএমএতে ইউজ করা হতো আর কি, মেইনলি সিটি সেল ইউজ করতো। সিটি সেল থেকে ওখান থেকে 20 মেগাহার্জ ছিল, ওখান থেকে আসলে 20 মেগাহার্জ থেকে ওদের থেকে 10 মেগাহার্জ বের করে নিয়ে আসা হয়েছে এবং সেটা আসলে ডিস্ট্রিবিউশন করা যায় আর কি। অ্যাজ ওয়েল এজ সিটি সেলের স্পেকট্রামটা যদি সিটি সেল যদি অপারেশনে না আসে, এই স্পেকট্রামটা আনইউটিলাইজ থেকে যাচ্ছে। সো এখানে কিছু ইস্যু আছে। তার বাইরে আরেকটা ইস্যু আছে, আসলে হয়তো আমরা সবাই জানি না, যখন এয়ারটেল এবং রবি মার্জ করেছে তখন কিন্তু 900 মেগাহার্জে 5 মেগাহার্জের একটা স্পেকট্রাম ছিল। আসলে সেই স্পেকট্রামের মধ্যে পুরোটা আবার ইউটিলাইজ করা যাচ্ছে না, কারণ ক্রস বর্ডার কিছু ইস্যু আছে। সো ক্রস বর্ডার ইস্যুর জন্য সেখান থেকে আসলে 5 মেগাহার্জ থেকে অনলি 1.6 মেগাহার্জ রবিকে অ্যালোকেট করা হয়েছে। সো ওখান থেকে আসলে প্রায় 3.6 এর মতো আনইউটিলাইজ থেকে যাচ্ছে আর কি, 3.6 অথবা 3.4 এরকম একটা স্পেকট্রাম আনইউটিলাইজ থেকে যাচ্ছে। সো এই পুরো ফ্রিকোয়েন্সিটা যদি একটু রিঅ্যালোকেট বা রিডিস্ট্রিবিউশন করা যায়, এটা অপারেটরদের কাছে কি বলে সেল করা যায় আর কি, এটা একটা পার্ট। আরেকটা পার্ট যেটা 700 নিয়ে যে কথাটা হয়েছে, সেই 700 মেগাহার্জটা আসলে আরও অনেক লোয়ার ফ্রিকোয়েন্সি, বাট এই ফ্রিকোয়েন্সিতে হ্যান্ডসেট অ্যাভেলেবিলিটির একটা ইস্যু আছে আর কি। কারণ গ্লোবালি যে ফ্রিকোয়েন্সিগুলো অ্যাভেলেবল আছে সেই ফ্রিকোয়েন্সি অনুসারে আসলে হ্যান্ডসেট ম্যানুফ্যাকচার হয়। এখন আমাদের এখানে যদি স্পেশালাইজ যদি হ্যান্ডসেট হয়, তাহলে সেক্ষেত্রে আসলে হ্যান্ডসেটের পেনিট্রেশনে একটা ইম্প্যাক্ট আছে আর কি। সো সেই অনুসারে আসলে অপারেটর আসলে ভালো কভারেজ বা হ্যান্ডসেট পাবে না অথবা ব্যান্ডউইথ গেইন করতে পারবে না। একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে জিপির তো নেটওয়ার্ক সারা দেশব্যাপী এবং যদি বলি এখানে তাদের গ্রাহক সংখ্যাও বেশি, তো এই সক্ষমতা তাদের যতটুকু ছিল সেটা আসলে আগেই এটা বাড়তি কেন তাহলে নিল না, কিংবা এখন যে ঘাটতিতে সেটা আসলে সমাধানটা কি হবে? সত্যি কথা বলে জিএসএমে যে 900 আইটিইউ যে স্পেকট্রাম অনুসারে মেইন ফ্রিকোয়েন্সি আসলে 25 মেগাহার্জ। সো সেটা অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে আসলে। হ্যাঁ, এর বাইরে এক্সটেন্ডেডের ফ্রিকোয়েন্সি যেটা আছে সে প্লাস হলো যে সিটি সেলে এটা বিভিন্ন কারণে ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে না আসলে। সো সেটা যদি ডিস্ট্রিবিউশন করতে পারলে ভালো, রেদার আসলে 700-এর দিকে পুশ করা। এর বাইরে আসলে সলিউশন আছে, টেকনিক্যালি দেয়ার আর সলিউশন ফর ইনডোর কাভারেজ। যখন আসলে 4G বা 5G আমরা 3G কথা বলতেছি, সেখানে আসলে ম্যাক্রো লেয়ারের সলিউশনের চেয়ে মাইক্রো লেয়ারের সলিউশন দরকার, যেখানে ইনডোর পেনিট্রেশনের জন্য ছোট ছোট পিকো ফেমটো টাইপ অফ সলিউশন লাগবে। যেমন আমাদের প্রতিটা বাসায় যেমন ওয়াইফাই অ্যান্টিনা থাকে, একইভাবে আসলে সবগুলো বিল্ডিংয়ে অথবা আরবান এরিয়াতে ছোট ছোট সেল করা দরকার। এই জায়গাতে আসলে আমাদের অপারেটররা আমার মনে পিসি আছে, ওই জায়গায় যদি ফোকাস করে রেদার আসলে আমরা যদি 700-এ যাওয়াচ্ছে আমার মনে ওই জায়গায় কাভারেজ বেটার করতে পারে। বিটিআরসি যেটা বলছে তাদের তো সেটা তারা বাড়ানো সম্ভব হচ্ছে না সেটা বলছে, কিন্তু টাওয়ারে ফিল্টার বসানোর মধ্যে যেটা সম্ভব সেটাতে একটা ব্যয় হবে একটা পরিবার, যেটা আমাদের প্রতিবেদনে দেখলাম যে $100 মিলিয়ন মতো ব্যয় হবে, যেটা জিপি ব্যয় করতে আবার আপত্তি জানিয়েছে। আসলে গ্রাহক সেবা দেওয়ার ক্ষেত্রে জিপিকে এটা করা দরকার কিনা, কি মনে করেন? এখন বিজনেস যদি থাকে তাহলে এখন 100 মিলিয়ন বা 50 মিলিয়ন বা 200 মিলিয়ন এটা তারা বিজনেস ডিসিশন আসলে। হ্যাঁ, এবং আমার মনে হয় সব জায়গায় তো আসলে ফিল্টার লাগবে না, কারণ যেসব জায়গায় হয়তো ওভারল্যাপ বা অথবা ক্রস ফ্রিকোয়েন্সি ইউটিলাইজেশন আছে সেই সব জায়গায় ফিল্টার করতে হতে পারে। যেমন আমি বলি যে যদি বর্ডার এরিয়াতে যদি ইন্ডিয়ার সাথে যদি আমাদের যে টুকু স্পেকট্রাম আমরা ইউজ করতে পারি, তাহলে আমরা একটা ক্লাস্টার বাদ দিয়ে বাকি কান্ট্রি বাকি এরিয়াতে আমরা এটা ইউজ করতে পারি। সো উই শুড ফাইন্ড এ সলিউশন সো দ্যাট আমরা ক্লায়েন্টকে বেটার সার্ভ করতে পারি আর কি। আরেকটা বিষয় জানতে সেটা হচ্ছে যে এখানে 20 মেগাহার্টজের তরঙ্গ যেটি রয়েছে বিটিসেলের কাছে, তার মধ্যে 10 মেগাহার্টজের সিটিসেলের, যেহেতু সিটিসেল এখন অপারেশন নেই, সেক্ষেত্রে এটা ডিস্ট্রিবিউট করার কোনো সুযোগ আছে কি না, কিংবা শর্ত কি বলে? আসলে আমার মনে হয় এই জায়গাটাতে অবশ্যই সুযোগ আছে। হ্যাঁ, এটা শুধু এটা না, আরও এক্সটেন্ডেড যে ব্যান্ডউইথটা আছে সেটাকেও রিফার্মিং করে কীভাবে ইউজ করা যায়, সিটিসেল অপারেশনে আসবে অথবা মনে করি অন্য কেউ নতুন পোটেনশিয়াল আসতে পারে কিনা সেটা দেখে একটা টাইম ফ্রেমে সেট করে আসলে এটা ডিসিশন নেওয়া উচিত যে এটাকে আমরা ইউটিলাইজ করবো না। কারণ এর ফলে আসলে সরকার তো আসলে অনেক রেভিনিউ লুজ করতেছে আসলে। হ্যাঁ, ট্যাক্স স্পেকট্রাম ইজ খুবই রিলায়েবল না, বলতেছে ফাইন্যান্সিয়ালি ইম্পর্টেন্ট রিসোর্স আর কি। সো এটা যদি আমরা ইউটিলাইজ না করি, আমরা পাবলিক তো রেভিনিউ জেনারেট করতে পারছে না। সো আমার মনে হয় এটা একটা টাইম ফ্রেম ঠিক করে ডিসিশন নেওয়া উচিত যে এটাকে কীভাবে ভালোভাবে
ব্যবহার করা যায় আর কি, এবং জনগণের বেনিফিটে আনা যায় আর কি। একটু গ্রাহক পর্যায়ে আসি, সেটা হচ্ছে যে আমরা তো সিটিতে যারা থাকি তারা তো মোটামুটি একটা নেটওয়ার্কের মধ্যে থাকে, কিন্তু রুরাল অর্থাৎ যারা প্রান্তিক পর্যায়ে থাকে বিভিন্ন উপকূলে বিভিন্ন জেলাগুলো যেগুলো আমার প্রান্তিক পর্যায়ে রয়েছে সেই জেলাতে নেটওয়ার্ক কিন্তু এখনও সেইভাবে আমরা পাই না, অনেক সময় কল ড্রপ হচ্ছে। কিন্তু এই গ্রাহক স্বার্থটা সংরক্ষণে বরাবরই আলোচনায় আসছে, আসলে এর সমাধানটা কি মনে করছেন? দেখেন টেকনিক্যালি এগুলো তো সলিউশন আছে আসলে। সো এটা কাভারেজের জন্য যে পরিমাণ সাইট দরকার আমরা সেই পরিমাণ সাইট বিল্ড করতেছি না আসলে। হ্যাঁ, সো এই সাইটের ডেন্সিটি অনেক বাড়াইতে হবে আসলে। হ্যাঁ, এখন আমরা যেহেতু আমরা বলতেছি যে 3G 4G বা 5G আসবে, সো আমাদের এক্সপেকটেশনকে হায়ার এমবিপিএসের কনজামশন ব্যবহার করবে আমাদের জনগণ। তো সেটা ব্যবহার করতে হলেই তো আসলে সেলের ডেন্সিটি মানে সেল সাইটের বা টাওয়ারের ডেন্সিটি বাড়ানো ছাড়া কোনো উপায় নাই আসলে। হ্যাঁ, সো সেই জায়গায় ফোকাস করতে হবে, এবং সেই জন্য আসলে সরকার বা অথবা বিটিআরসিরও একটু কাজ করা উচিত। হ্যাঁ, রুরাল এরিয়াতে আমরা গেলে অনেক সময় অনেক জায়গায় আসলে কাভারেজ পাওয়া যাচ্ছে না। সো সেটাকে মিটিগেট করার জন্য কীভাবে সাইটগুলো বাড়ানো যায়, ওদেরকে কীভাবে কস্ট ইফেক্টিভভাবে হেল্প করা যায় অপারেটরগুলোকে, সেটাও দেখা দরকার। কারণ ডেফিনেটলি ওদেরও চ্যালেঞ্জ আছে। ইটস নট অনলি যে আমরা মোবাইল ফোন ইউজ করি, অন্য টেকনোলজি এখন অ্যাভেলেবল আছে, মানুষ সেটা ব্যবহার করতেছে, বাট ইট ইজ ভেরি কম্পিটিটিভ আমি বলতে চাই। সো তাদেরকে ডিসিশন নিতে হবে যে হাউ টু গ্রো অ্যান্ড কাভার দিস ওয়ান, অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলেটর একটা রোল প্লে করতে হবে। না প্লে করলে আসলে তারা অত গ্রাউন্ড রুট ইয়াতে যাবে না। দায়বদ্ধতার জায়গা তো আছে, হ্যাঁ, দায়বদ্ধতার জায়গা আছে, কিন্তু এখন সবসময় যেটা হিসাব করা যে আমি একটা সেল সাইট করবো, করার ফলে এটা রেভিনিউটা কতদিনে আসবে, সেখান থেকে আমি কত তাড়াতাড়ি টিসিও আসবে, সেটার একটা পয়েন্ট থাকে সবসময় আর কি। এই ক্যালকুলেশন না করে আসলে কেউ সাইট করতে চায় না। অনেক অনেক ধন্যবাদ জনাব আখতারুল আলম আমাদের সাথে উপস্থিত আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আলোচনা করছিলাম তথ্য প্রযুক্তি অর্থাৎ মোবাইল অপারেটরদের সেবা এবং গ্রাহকদের মানে কতটুকু তুষ্টি এবং তরঙ্গ সেবা সবকিছু মিলে আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে আলোচনা অংশ নিয়েছিলেন তথ্য প্রযুক্তিবিদ আখতারুল আলম। যাচ্ছে পরের সংবাদে। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটার প্রতি 1 টাকা করে। মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। শুক্রবার রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সংশোধিত মূল্যহার অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের লিটার প্রতি দাম গুনতে হবে 105 টাকা করে, আর অকটেন 126 টাকা ও পেট্রোলের লিটার প্রতি দাম 122 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে প্রতি মাসের শুরুতেই ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসের জন্য দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে শুক্রবার রাতেই প্রজ্ঞাপন জারি করা হয়। তথ্যবিহীনভাবেই শেষ হলো 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবছর রপ্তানি আদেশ নিয়ে কোনো তথ্য নেই আয়োজক সংস্থা ইপিবির কাছে, আর এ বিষয়ে কোনো ধারণা নেই বাণিজ্য উপদেষ্টারও। তবে গত বছরের তুলনায় 50% বেশি ভ্যাট আদায়ের তথ্য দিয়েছেন তিনি। ইজারাদারদের তথ্য, মাসব্যাপী মেলায় দর্শনার্থী সমাগম হয়েছে প্রায় 20 লাখ। শেষ মুহূর্তে উৎসবের আমেজ। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামল লাখ লাখ দর্শনার্থীকে সঙ্গে নিয়ে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালের ভিড় সন্ধ্যায় হয়েছে দ্বিগুণ। শেষ দিনে বিক্রি বাড়াতে অনেক প্রতিষ্ঠানই দিচ্ছে বাড়তি ছাড়, ক্রেতারাও মগ্ন কেনাকাটায়। ডিসকাউন্টে একটা শাল কিনছি, আরও দেখতেছি কোনো কিছু পেলে ডিসকাউন্টে নেব। যেহেতু আমরা অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছি, তারা আমাদেরকে গিফট হ্যাম্পারও দিয়েছে। এবছরে বাণিজ্য মেলা আমরা খুবই ভালো সাড়া পেয়েছি। ক্লোজিং টাইমেও কাস্টমারগুলোকে আমরা বলেও বিদায় করতে পারছি না। এবারের আসরে 30 লাখের মতো দর্শনার্থীর প্রত্যাশা থাকলেও হয়েছে প্রায় 20 লাখ। তাই তো সময় বাড়ানোর দাবি ছিল ইজারাদারের। বাণিজ্য উপদেষ্টা স্যারের কাছে উদ্দেশ্য বলছিলাম, আমি বিবির যে চেয়ারম্যান স্যার ওনার উদ্দেশ্য ওনার কাছেও রিকোয়েস্ট করেছিলাম যে মেলাটা ন্যূনতম 3টা দিন বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা ওরকম ভালো কোনো রেজাল্ট পাইনি। নামে আন্তর্জাতিক হলেও মানে খুব একটা আন্তর্জাতিক নয়, সমাপনী অনুষ্ঠানে স্বীকার করেন খোদ বাণিজ্য উপদেষ্টা। আমরা যদিও আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলি, বাট দুঃখজনকভাবে আমাদের এখানে খুব তেমন কেউ আন্তর্জাতিক অংশগ্রহণকারী আসেন না। এবছর রপ্তানি আদেশ নিয়ে কোনো তথ্য নেই ইপিবির কাছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনো ধারণা নেই বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমার জানা নেই, যারা এখানে স্টল ছিলেন তারা যদি কিছু পেয়ে থাকেন আমাদেরকে পরে ফর্ম ফিল আপ করে জানাবেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। এখান থেকে রপ্তানি আদেশের
ওই রকম সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তবে গত বছরের চেয়ে 50% বেশি ভ্যাট আদায় হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণ আগে কক্সবাজার চট্টগ্রাম রুটে যাত্রা শুরু করেছে এক জোড়া ট্রেন। বিস্তারিত জানাতে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। কক্সবাজার চট্টগ্রাম যে স্থায়ী যে ট্রেন, সেই ট্রেনের যে যাত্রা সেটি আজ থেকে শুরু হয়েছে, যেটি কক্সবাজারে সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস এই দুটি ট্রেন আজকে এক জোড়া ট্রেন যাতায়াত শুরু করেছে। আমরা লক্ষ্য করেছি যে ট্রেনটি সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম থেকে 6টা 15 মিনিটে ছেড়ে এসেছে, সেটি 9টা 55 মিনিটে পৌঁছার কথা ছিল, কিন্তু কোনো না কোনো কারণে সেটি আধা ঘন্টা বিলম্বে সেটি কক্সবাজার স্টেশনে পৌঁছেছে। আমরা লক্ষ্য করেছি বিপুল সংখ্যক যাত্রী ট্রেনে ওঠার জন্য ভিড় করেছিল। 10টা 15-25 মিনিটে যে ট্রেনটি সৈকত এক্সপ্রেস সেটি পৌঁছানোর পর যাত্রীরা না নামতেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা ওঠার জন্য তারা পাগল হয়ে গেছে এবং তারা অনেকে হাসি মুখে জোরে সোরে যেভাবে পেরেছে সেভাবেই কিন্তু ট্রেনে উঠে পড়েছে। এখন আসলে ঠিক 11টা 5 মিনিটে যে ট্রেনটি প্রবাল এক্সপ্রেস সেটি চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হয়েছে, সেই ট্রেনটি 10টি স্টেশনে থেমে চট্টগ্রাম পৌঁছাবে দুপুরে নাগাদ। তো যারা যাত্রীরা সৈকত এক্সপ্রেসে করে কক্সবাজার পৌঁছেছে তারা আসলে যে বিষয়টি বলেছে, যাত্রীরা অনেকে অভিযোগ করেছেন, তারা বলছেন যে ট্রেনটি অনেক পুরানো, সেটি অনেক ধরনের সমস্যা রয়েছে, সিটের সমস্যা রয়েছে, পরিষ্কার করা হয় না, সে বিষয়গুলো বলেছে। তবে আমরা লক্ষ্য করেছি যারা আসলে যাচ্ছেন বা যারা প্রথম যাত্রী হয়েছেন তারা বলছেন এই যে ট্রেন চালু হয়েছে সেই ক্ষেত্রে স্থায়ী ট্রেন দেওয়া হয়েছে, তাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি পূরণ হওয়াতে তারা অনেকেই খুশি এবং যারা বর্তমানে দায়িত্ব রয়েছে সরকারে কিংবা যারা রেল কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে, সেই বিষয়টি লক্ষ্য করেছি আমরা। তারা আরও দাবি করেছে 1-2টি ট্রেন নয়, তারা আরও নতুন আরও 2-1টি ট্রেন চাই, সে দাবিও করেছেন। তবে আমরা রেল স্টেশনে যিনি কর্মকর্তা রয়েছে গোলাম রাব্বানি, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলেছে, এখন পর্যন্ত কক্সবাজার ঢাকা 2টি এবং চট্টগ্রাম কক্সবাজার 2 জোড়া এই ট্রেন চলাচল করছে এবং যাত্রী চাহিদা অনেকটাই তুঙ্গে রয়েছে। তবে সামনের দিনগুলোতে আরও ট্রেন যেমন পরিধি বাড়বে ঠিক তেমনি আরও সেবাও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। দুটি নতুন ট্রেন চালুর বিষয়ে বিস্তারিত জানাতে এতক্ষণ ছিলাম আমরা কক্সবাজার আইকনিক রেল স্টেশনে। এবার বন্দর বাণিজ্যের খবর। দীর্ঘ 5 বছর পর ৩,৫০০ কোটি টাকায় 6টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। 850 কোটি টাকায় নিজস্ব অর্থায়নে 2টি বাল্ক ক্যারিয়ার কিনতে নীতিগত অনুমোদনও পেয়েছে সংস্থাটি। আর G2G পদ্ধতিতে চীন থেকে কেনা হবে বাকি 4টি জাহাজ। এতে বছরে লাভ হবে অন্তত 800 কোটি টাকা। সাগর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। স্বাধীনতার পর 38টি জাহাজের বিশাল বহর নিয়ে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের, কিন্তু কমতে এখন চলাচল উপযোগী জাহাজের সংখ্যা মাত্র 5টি। তবে এই বহরে নতুন 6টি জাহাজ যুক্ত হলে বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। পরিকল্পনা অনুযায়ী একেবারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে 800 থেকে 850 কোটি টাকায় কেনা হবে 2টি বাল্ক ক্যারিয়ার। ফাইনাল অনুমোদন পেলে আমরা আশা করছি আগামী 3 থেকে 4 মাসের মধ্যে আমাদের বহরে 2টি 55,000 থেকে 66,000 সম্পন্ন ডেডওয়েট টনেজ সম্পন্ন 2টি বাল্ক ক্যারিয়ার আমাদের বহরে সংযুক্ত হবে। এদিকে G2G চুক্তির আওতায় চীন থেকে আরও 4টি মাদার ভেসেল কিনতে যাচ্ছে বিএসসি। এজন্য বাজেট ধরা হয়েছে প্রায় 2,600 কোটি টাকা। 2টা জাহাজ থেকে হয়তো আমরা প্রতি বছর নেট প্রফিট হয়তো 50 থেকে 75 কোটি টাকা রাইজিং টু 100 কোটি টাকা পর্যন্ত থাকতে পারে। বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোতে শতভাগ দেশীয় নাবিক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এই অবস্থায় অন্তত 300 নাবিকের কর্মসংস্থান হবে 6টি জাহাজে। কমপক্ষে 25 জন করে
লোক নিয়োগ হবে। যদি 4টে 100 জন হয় সেটার জন্য আরও 66% এডিশনাল লোক লাগবে, তার মানে 166 জন লোকের এমপ্লয়মেন্ট হবে। বছরে বাংলাদেশ 10 থেকে 12 লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এজন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় অন্তত 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল, যার পুরোটা অভ্যন্তরীণ জলপথে পরিবহন করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। দেশীয় পতাকাবাহী জাহাজ যদি দেশে আমাদের বাংলাদেশের যদি কার্গো নিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা পজিটিভ হবে। বর্তমানে বছরে বিএসসির লাভ হচ্ছে 250 কোটি টাকা। নতুন জাহাজগুলো যুক্ত হলে লাভের পরিমাণ হবে অন্তত 800 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এলাকায় মেঘনা নদীর পানি দূষণের কবলে পড়েছে। এতে নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণী মরে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে জেলেদের জীবন জীবিকাও। শুধু তাই নয়, মরা মাছের দুর্গন্ধে চরম দুর্ভোগে বাসিন্দারা। তবে কেন এবং কী কারণে মেঘনার পানিতে এমন দূষণ তা খতিয়ে দেখতে পানির নমুনা সংগ্রহ করেছে পরিবেশ অধিদপ্তর। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট। না, এটি কোনো ময়লার ভাগাড় নয়। জোয়ারের পানিতে নদীতে ভেসে আসা নানা প্রজাতি ছোট মাছ পানির নিচে মরে যাবার কারণে বিবর্ণ হয়ে গেছে। আর সেই মাছ খেতে ঝাঁকে ঝাঁকে কাকের ভিড়। এ চিত্র চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীর বড় শাটনল, ছোট শাটনল, বাবুরবাজার ও দশানি এলাকার। নদী পাড়ে মরা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে নদীর পানি দূষিত হওয়ায় হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। আগের মতো জেলেদের জালে ধরা পড়ছে না মাছ। তার মধ্যে শুষ্ক মৌসুম, নেই জোয়ার ভাটার প্রভাবও। স্থানীয়দের অভিযোগ, অদূরে শীতলক্ষা ও বুড়িগঙ্গা পাড়ের শিল্প কারখানার বর্জ্য মেঘনার দিকে ধেয়ে আসায় এমন বিপর্যয় ঘটেছে। মাছ নদীতে বাইসা ওঠে, এই মাছ গাড়ির মধ্যে আইসা পচা গন্ধ, আমরা বাড়িতে থাকতে পারি না, নদীতে গোসল করতে পারি না, প্রচন্ড গন্ধ। পচা পানির কারণে মাছ ধরতে পারে না নদীতে। আজ প্রায় 1 মাস ধরে বন্ধ। সব কি খাইবো না খাবো মানে সব চিন্তা ভাবনা করতেছে। এমন পরিস্থিতিতে নদীর পানি স্বাভাবিক রাখতে সরকারকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় জনপ্রতিনিধির। সরকারের কাছে আমার দাবি হলো যে যত দ্রুত সম্ভব এই বিষাক্ত পানি যাতে এখান থেকে না হয় সেভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। তবে কেন এবং কী কারণে মেঘনার পানিতে এমন দূষণ তা খতিয়ে দেখতে পানির নমুনা সংগ্রহ করেছে পরিবেশ অধিদপ্তর। অন্যদিকে দূষণের কারণ অনুসন্ধান করছেন মৎস্য বিজ্ঞানীরা। এখানে আমরা কিছু পরীক্ষা করেছি এবং বাকি পরীক্ষাগুলো আমরা গবেষণাগারে নিয়ে পরীক্ষা করে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করব। মূল কয়েকটা মানে নিয়ামক আছে যেগুলো খুবই মানে খারাপ অবস্থা ছিল। তার মধ্যে একটি হচ্ছে অ্যামোনিয়া। উন্মুক্ত জলাশয়ে ডিজেল অক্সিজেন সাধারণত 5-এর উপরে 7-8 এরকম থাকার কথা, সেখানে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা 2-এর সামান্য একটু বেশি পেয়েছি। এর আগে 2023 সালেও মতলব উত্তরের মেঘনা নদীর কয়েক কিলোমিটার এলাকায় পানি দূষণ হয়। তখনও একইভাবে নানা প্রজাতির মাছ মরে বিপর্যয় ঘটে। এই এলাকার যে বিশাল মেঘনা নদী আছে সেখানে কিন্তু বলা যেতে পারে যে অনেকটা মাছ শূন্য হয়ে পড়েছে। পরিবেশবিদ এবং মৎস্যবিজ্ঞানীরা বলেছেন পানিতে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা সেটি আসলে অনেকটা কমে গেছে। একই সঙ্গে বিষাক্ত যে অ্যামোনিয়া আছে সেটির পরিমাণ বেড়ে গেছে। সঙ্গত কারণে এখানকার যেই ছোট ছোট মাছ আছে তার সঙ্গে যে জলজ প্রাণীগুলো আছে সেগুলো কিন্তু মরে যাচ্ছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। কাপ্তাই হ্রদে সারারাত মাছ শিকারের পর সেই মাছ নিয়ে রাঙামাটির ফিশারি ঘাটে এসেছেন জেলেরা। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি ফিশারি ঘাটে। সেখানে আছেন সহকর্মী হেফাজত সবুজ। 725 বর্গ কিলোমিটারের যে কাপ্তাই হ্রদ, এই কাপ্তাই হ্রদে আসলে সারা রাত ব্যাপী মৎস্য আরোহণ করেন জেলেরা এবং সেই মাছ আসলে দিনের আলো ফোটার পরই আসলে রাঙামাটির যে অবতরণ কেন্দ্র আছে এই অবতরণ কেন্দ্রে আসলে মাছ এনে অবতরণ করা হয় এবং এখানে মাছ মেপে রাজস্ব পরিশোধ করে এই মাছগুলি দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়। তবে স্বাভাবিক সময়ে রাঙামাটির এই অবতরণ কেন্দ্রে ফিশারিঘাট মৎস্য অবতরণ ঘাটে যে পরিমাণ মাছের থাকতো এবং এখানকার যে জেলে শ্রমিক সকলের হাক ডাকে মুখর থাকতো, এর চিত্রটা কিছুটা ভিন্ন। এই বিষয়ে আমরা আসলে কথা বলেছিলাম ব্যবসায়ী এবং জেলেদের সঙ্গে। তারা বলছেন যে আসলে এই চিত্রটা স্বাভাবিক। প্রতি বছরই আসলে এখানে যে শীত মৌসুমে মাছের যে অবস্থানটা আছে, মাছটা আসলে এখানে
কিছুটা কম থাকে, যে কারণে এখানে তারা আসলে এই সময়টাতে মাছের যে আরোহণের পরিমাণটা কম থাকে। তবে নির্দিষ্ট এই শীতটা কেটে গেলে, অর্থাৎ তারা আমাদেরকে যেটা বলেছেন যে সর্বোচ্চ আর 15 থেকে 20 দিনের মধ্যে আবার পুরনো রূপে ফিরে যাবে কাপ্তাই হ্রদের এই অবতরণ কেন্দ্র। এটি নয়, শুধু এখানে এরকম আরো 4টি অবতরণ কেন্দ্র আছে, প্রতিটি কেন্দ্রে আসলে এই ধরনের মাছ অবতরণ করা হচ্ছে। তবে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে বরাবরের মতো কাচকি, চাপিলা, বেলে, বাইলা এবং চিংড়ি মাছের পরিমাণটাই বেশি দেখা গেছে। তবে কিছু আইন মাছ দেখা গেল, কার্প জাতীয় মাছের আসলে দেখা খুব একটা মিলেনি। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম, এখানকার কর্তৃপক্ষ যারা আছে তারা বলছে যে আসলে এই শীতের কারণে আসলে কার্প জাতীয় মাছও আসলে জালে কম ধরা পড়ার কারণে ল্যান্ডিং এ আসলে সে ধরনের কার্প জাতীয় মাছ দেখা যাচ্ছে না। আর একটু বিষয় জানিয়ে রাখি যে রাঙামাটির এই যে 725 বর্গ কিলোমিটারের যে হ্রদটি রয়েছে, সেই হ্রদে আসলে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে প্রায় 25,000 জেলে। তো রাঙামাটিতে যে কাপ্তাই হ্রদে যে মৎস্য আরোহণ এবং অবতরণ, এই ছিল আমার কাছে সর্বশেষ। গত বছর আগস্টের বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত বাঁধের একাংশের সংস্কার কাজ শুরু হয়েছে। কালিকাপুর সীমান্তে আন্তর্জাতিক আইন মেনে আগের স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে কিছুটা সরিয়ে নতুন বাঁধ নির্মাণ হচ্ছে। তবে বিএসএফ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে সঠিক সময়ে সংস্কার কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মীর হোসেন রাসেলের ছবিতে আতিয়া সজলের রিপোর্ট। 2024 সালের আগস্টের ভয়াবহ বন্যায় প্লাবিত হয় ফেনী। ওই সময় পরশুরাম উপজেলার কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার বাঁধের ভারতীয় অংশ কেটে দেয় বিএসএফ। এতে পানিবন্দী হয়ে পড়ে ফেনী ও পার্শ্ববর্তী জেলার কয়েকটি উপজেলার লাখো মানুষ। 5 মাস পর বাংলাদেশ অংশের ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার শুরু করে পানি উন্নয়ন বোর্ড। আন্তর্জাতিক সীমান্তের আইন অনুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আগের স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে কিছুটা সরিয়ে নিয়ে নতুন বাঁধ নির্মাণ করা হচ্ছে। তবে এলাকাবাসী অভিযোগ করেন চলতি সপ্তাহে কাজে বাধা দেয় বিএসএফ, যদিও তাৎক্ষণিক বিজিবির হস্তক্ষেপে কাজ চলমান রয়েছে। যখন কাজ চালু করছি তখন বিএসএফ আসলে পতাকা নিয়ে আসছিল, 3 দিন কাজ বন্ধ রাখার জন্য বলছে। বিজিবি আসি বলছে যে কাম চলবে, কাম বাধা নাই। বিজেপি বলছে তো আপনারা বন্ধ রাখেন না, খুব দ্রুতভাবে কাজ চালাইছেন। তারা আমাদেরকে হামকে ধমকি দিচ্ছে, অস্ত্রের ভয় দেখাচ্ছে, আমাদেরকে প্রতিনিয়ত আমাদের বল্লামুখা বেড়িবাঁধের কাজে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমাদের একটাই দাবি থাকবে, সেটা হচ্ছে যে এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ। পানি উন্নয়ন বোর্ড বলছে সঠিক সময়ে সংস্কার কাজ শেষ হবে, আর আন্তর্জাতিকভাবে কোনো বিরোধ যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে চিঠি দেওয়া হয়েছে। বল্লারমুখের বিদ্যমান যে বাঁধ আছে সেটা কিছুটা নোম্যান্স ল্যান্ডের মধ্যে আছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে আগাম ব্যবস্থা হিসাবে বিজিবি 4 ব্যাটালিয়ন, এছাড়াও কুমিল্লা সেক্টর এবং যৌথ নদী কমিশনের মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগের জন্য পত্রালাপ শুরু করছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত বছরের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার করতে ব্যয় হবে 20 কোটি 68 লাখ টাকা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বাণিজ্য। পর্যটন শহর কক্সবাজারে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে হারাচ্ছে সৌন্দর্য। যত্রতত্র আবর্জনা স্তূপ, সমুদ্র সৈকতের ঝাউবনে জমে থাকা বর্জ্য শুধু পরিবেশ দূষিতই করছে না, পর্যটকদের জন্য অসহনীয় হয়ে উঠছে। ব্যবসায়ীদের অভিযোগ, বর্জ্য অপসারণে অবহেলা এবং নির্ধারিত স্থান না থাকায় পর্যটন শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের স্বচ্ছ নীল জলরাশি, একের পর এক ঢেউয়ের গর্জন, যা আছড়ে পড়ছে সাগর তীরে। কিন্তু এই সাগর তীরের বালুচরে ফেলা হয়েছে ময়লা, পড়ে রয়েছে পানির বোতল, চায়ের কাপ, চিপসের প্যাকেট ও পলিথিন। এই সমুদ্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, এবং সেখানে যদি আমরা আবর্জনা, ময়লা স্তূপ ফেলে রাখি, আসলে এটা আমাদের পরিবেশের জন্য খুব মারাত্মক হুমকির স্বরূপ। আমরা সকালে একদম ভোরে বিচে আসি, বিচে এসে দেখি প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা পড়ে আছে। বালুচরের মতো একই চিত্র সুগন্ধা পয়েন্টে, যেখানে বালিয়াড়ির সাগরলতায় ফেলা হচ্ছে প্লাস্টিক সহ নানা ময়লা আবর্জনা, রাখা হচ্ছে টিউব। প্লাস্টিকের ময়লা আবর্জনা খাচ্ছে গবাদি পশু, আর বালিয়াড়িতে পুড়িয়ে ফেলা হচ্ছে প্লাস্টিকের বর্জ্য। এতে ধ্বংস হচ্ছে সাগরলতাও।
সমুদ্র সৈকত এলাকায় যত্রতত্র আবর্জনার স্তূপ, সড়কের পাশে ময়লা এবং সমুদ্র সৈকতের জাও বাগানে জমে থাকা বর্জ্য শুধু পরিবেশকে দূষিত করছে না, পর্যটকদের জন্যও অসহনীয় হয়ে উঠছে। এটা তো কোনো সুন্দর পরিবেশ না পর্যটকদের জন্য। হতাশ হয়ে গেছি, কোন জায়গায় আসলাম এত টাকা খরচ করে। এইখানে যে ময়লা আবর্জনা রয়েছে বা আবার খাবারের ফুড অনেক প্যাকেট এখানে ফেলে রাখে, আসলে এটা ঠিক না। সরকারের পক্ষ থেকে সারাদিন এটা পরিষ্কার করতে থাকবে না, এটা আমাদের নিজেদের উদ্যোগেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, পর্যটন নগরী কক্সবাজারের বর্জ্য ব্যবস্থাপনা অপরিকল্পিত, রয়েছে সমন্বয়হীনতাও। এটা হচ্ছে ট্যুরিস্টের রাজধানী কক্সবাজার, তো এটা বরাবরের মতোই কিন্তু আমরা আশা করি একটা ক্লিন এবং গ্রিন সিটি হবে। জেলা প্রশাসকের বিভিন্ন মিটিংয়ে আমি বলেছি যেন দ্রুত ডাস্টবিনের ব্যবস্থা করা হয়, রাস্তার ময়লাগুলো যেন দ্রুত অপসারণ করা হয়। পর্যটন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বলছে জেলা প্রশাসন। নিয়মিত আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। স্থায়ী কোনো সমাধানের ক্ষেত্রে আসলে আরও পরিকল্পনার বিষয় আছে। পর্যটন নগরী কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস, আর রেস্তোরাঁও রয়েছে 400-রও বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শিশুদের সার্বিক বিকাশে সহায়তার জন্য এক্সেল চ্যাম্পস নামে নতুন প্ল্যাটফর্ম চালু করল সার্ফ এক্সেল। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শারীরিক, মানসিক, সৃজনশীল ও সামাজিক দক্ষতা বাড়ানো, এই 4টি মূল বিষয়ের উপর ভিত্তি করে এক্সেল চ্যাম্পস শিশুদের পরিপূর্ণ বিকাশে সহায়তা করবে বলে জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। আইফোনের বিক্রি কমলেও আবারও লাভের রেকর্ড গড়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। শেয়ার প্রতি $2.4 লাভ করেছে প্রতিষ্ঠানটি। কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারগুলো চাহিদা অনুযায়ী বাজারে আসতে না পারায় কমেছে আইফোনের বিক্রি, এমনটাই মত প্রযুক্তিবিদদের। চলতি অর্থবছরের প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিবেদনে বলা হয় কোম্পানির মোট বিক্রি ছিল $12,430 কোটি, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশিত মানের চেয়ে সামান্য বেশি। তবে কিছুটা কমেছে আইফোনের বিক্রি। কারণ হিসেবে এআই ফিচারগুলো এখনো সম্পূর্ণভাবে বাজারে আনতে না পারাকে দায়ী করছেন প্রযুক্তিবিদরা। পাশাপাশি চীনের বাজারে হুয়াওয়ে ও অন্যান্য ব্র্যান্ডের প্রতিযোগিতা আইফোন বিক্রিতে প্রভাব ফেলেছে বলে মত তাদের। তবে আইফোনের বিক্রিতে কিছুটা মন্দা দেখা গেলেও ম্যাকবুক এবং আইপ্যাড বিক্রি প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। নতুন M4 চিপযুক্ত ম্যাকবুক ও আইম্যাক বাজারে আসার পর এর বিক্রি বেড়েছে। ম্যাক বিক্রি থেকে আসে $899 কোটি এবং আইপ্যাড থেকে আসে $809 কোটি। এছাড়াও অ্যাপলের পরিষেবা খাত থেকে প্রতিষ্ঠানটি $2,634 কোটি আয় করেছে, যা আগের বছরের তুলনায় 13.9% বেশি। উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে অ্যাপলের সার্ভিস সেগমেন্ট থেকে আয়, যার মধ্যে আইক্লাউড স্টোরেজ, অ্যাপল মিউজিক এবং অ্যাপল টিভি প্লাস অন্তর্ভুক্ত। আর এতেই প্রতিটি শেয়ারের দাম বাড়ায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ লাভ করেছে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠানটি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। বিশ্ববাজারে দাম বৃদ্ধির রেকর্ড করেছে মূল্যবান ধাতু স্বর্ণ। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্সের দাম ঠেকেছে প্রায় $2,800। তবে ফেব্রুয়ারি শুরুতেই দর পতনের মুখে পড়েছে রূপা। যেন এক সোনালী সময় পার করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার বিশ্ববাজারে প্রতি আউন্স মূল্যবান এই ধাতুর দাম ঠেকেছে $2,798.49, যা এখন পর্যন্ত বিশ্ববাজারে সর্বোচ্চ দামের রেকর্ড। এক মাসে স্বর্ণের দাম বেড়েছে $140.05। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু অর্থনৈতিক পদক্ষেপ, বিশেষ করে সুদের হার কমানোর সিদ্ধান্ত, বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের চাহিদা বাড়ানোর পেছনে একটি বড় কারণ হিসেবে কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে গত এক মাসে রূপার দাম ঊর্ধ্বমুখী থাকলেও ফেব্রুয়ারির প্রথম দিনেই স্পট মার্কেটে কিছুটা দাম কমেছে। শনিবার সকালে $0.18 বা 0.57% দাম কমে প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $31.36। সপ্তাহ ব্যবধানে প্লাটিনামের দাম 7.5% বেড়ে প্রতি আউন্স বিক্রি হচ্ছে $1032.50, আর $6.33 পাওয়া যাচ্ছে প্রতি কেজি টাইটেনিয়াম। MS আরিফিন, সময় সংবাদ। চীন সহ 3 দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে আজ থেকে।
এর মধ্যে প্রতিবেশী কানাডা, মেক্সিকোর ওপর 25 এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীনের ওপর আরোপ করা হয়েছে 10% শুল্ক। এর মধ্যে এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কানাডা, আর দেশবাসীকে কঠিন সময়ের জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ক্ষমতায় এসেই একের পর এক নির্বাহী আদেশ আর নিষেধাজ্ঞার ঝড় তুলেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের আগেই তিনি এমন আভাস দিয়েছিলেন যে তার এবারের শাসনামল মার্কিন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চলেছে। নিজের এই পূর্বাভাসকে সত্য প্রমাণ করতে কাজও করে চলেছেন তিনি। এবার শনিবারের মধ্যে কানাডা এবং মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। অবৈধ অভিবাসী এবং মাদকদ্রব্য চোরাচালান বন্ধেই এমন কঠোর পদক্ষেপ বলে জানান ট্রাম্প। তবে শুল্ক আরোপ করায় যথাযথ প্রতিক্রিয়ার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও পরিস্থিতি বিবেচনায় দেশবাসীকে আসন্ন কঠিন সময়ের জন্য তৈরি থাকার আহ্বান জানান তিনি। এ সময় তিনি জানান তার প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ কি হতে পারে তা নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভব হলেই কালই কানাডার উপর শুল্ক আরোপ করতে চান। আমরা জানি না এরপর দেশে ঠিক কি অবস্থা হতে চলেছে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের উপর শুল্ক আরোপ করলে এর যথাযথ প্রতিক্রিয়া তিনি পাবেন। এদিকে কানাডা পাল্টা জবাবে প্রস্তুতি নিলেও সে পথে হাঁটছে না মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম জানান যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা সে পর্যন্ত অপেক্ষা করবে তারা। তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে মেক্সিকোর। শুল্ক আরোপের এই খেলায় দুই দেশের অর্থনীতি বিপর্যস্ত হতে যাচ্ছে বলে দাবি মেক্সিকোর প্রেসিডেন্টের। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করলে তা দুই দেশের জন্যই ইতিবাচক হবে বলে মন্তব্য করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তরঙ্গ বরাদ্দ নিয়ে জটিলতা, কল ড্রপ কমাতে 850 মেগাহার্টজ ব্যান্ড চেয়েও পাচ্ছে না গ্রামীণফোন। আপত্তি রবি বাংলালিংকের, আপাতত বিক্রিতে নারাজ বিটিআরসি। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো লিটার প্রতি 1 টাকা, আজ থেকে কার্যকর। ডিজেল কেরোসিনে গুনতে হবে 105 টাকা, অকটেনে 126 আর পেট্রোলের দর 122 টাকা নির্ধারণ। এবং 6টি মাদার ভেসেল কেনার সিদ্ধান্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। ব্যয় হবে 3500 কোটি টাকা, বছরে অন্তত 800 কোটি টাকা লাভের আশা। এই ছিল এ সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।